রাজস্থান ভ্রমণ পর্বে এইবারে আমরা চলেছি উদয়পুর থেকে চিতোরগড়ের উদ্দেশ্যে। উদয়পুর স্টেশন সংলগ্ন হোটেল থেকে ভোর রাতের দিকে আমরা চলে এসেছি উদয়পুর স্টেশনে। এখনো চারিদিকে অন্ধকার। সকাল 5:30 বাজে আমরা উদয়পুর স্টেশনে এসেছি। উদয়পুর ভ্রমণ হয়ে গেছে আমাদের। আমরা হোটেল থেকে অটো করে 5 মিনিট লাগলো হোটেল থেকে আমাদের অটোতে আসতে। উদয়পুর স্টেশনে আছি। এখান থেকে এখন আমরা যাব হচ্ছে চিতোরগড়। তো আমাদের ট্রেন হচ্ছে 129901 জয়পুর সুপার সিটি এক্সপ্রেস। এখানে এই ট্রেনটাতে চেপে আমরা যাব হচ্ছে চিতোরগড়। ট্রেনটা 6টার সময়, সকাল 6টার সময় আসবে, ছাড়বে এখান থেকে। এবারে সমগ্র রাজস্থান ভ্রমণে আমরা এক সিটি থেকে আরেক সিটিতে ট্রেনে করে ঘুরেছি। এতে সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হয়। মারোয়ার রাজ্য উদয়পুরকে বিদায় জানিয়ে এখন আমরা চলেছি প্রাচীন মারোয়ারদের রাজধানী চিতোরগড়ের দিকে। চিতোরগড় স্টেশনে চলে এসেছি আমরা। চিতোরগড়ে ট্রেন থেকে নেমে আমরা প্ল্যাটফর্মের উপর যে ক্লক রুম আছে সেখানে লাগেজ জমা করতে গিয়েছিলাম, কিন্তু ক্লক রুম বন্ধ থাকায় সেটা সম্ভব হয়নি। স্টেশনের বাইরে এখানে প্রচুর গাড়ি আছে। গাড়িওয়ালারা আপনাকে প্যাকেজ ট্যুরের জন্য ঘিরে ধরবে। দরদাম করে আরেকটি ফ্যামিলির সঙ্গে শেয়ারে 1200 টাকায় স্টেশন থেকে সমগ্র ফোর্ট ঘুরে আবার স্টেশনে ড্রপ করবে। এই চুক্তিতে বেরিয়ে পড়লাম ফোর্টের উদ্দেশ্যে। আজ আমরা এসেছি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রাচীন মেবারের রাজধানী, ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্গের মধ্যে একটি চিতোরগড় দুর্গ দেখতে। রাজস্থান ভ্রমণে অনেকগুলো রাজার রাজত্ব দেখলাম, কিন্তু ঐতিহাসিক মেবার যেন একটু আলাদাই। মাতৃভূমি, পূর্ণভূমি, কর্ণভূমির প্রতি তাদের যে লড়াই, শ্রদ্ধা, বলিদান অবিশ্বাস্য আর অকল্পনীয়। চিতোরগড় দুর্গেও বহু মানুষ দুর্গের ভেতরেই বসবাস করেন। চিতোরগড় দুর্গের এন্ট্রি ফি জনপ্রতি 40 টাকা। চিতোরগড় ফোর্টে এসেছি এখন আমরা উদয়পুর থেকে। এই যে সিটিটা খুব সুন্দর লাগছে এখান থেকে। আর এই দিকটা ফোর্টটা আছে। আমরা অটো করে এসেছি, এখন আমরা যাচ্ছি। চলুন একবার ঘুরে চিতোরগড় ফোর্টটা আমরা দেখে নিই, ঐতিহাসিক দুর্গ। চিতোরগড় দুর্গে প্রবেশের পর প্রথমেই আসবে এত সুন্দর এই ভিউ পয়েন্টটি। এখান থেকে চিতোরগড় শহরের সৌন্দর্য উপভোগ করার মতন। এই কেল্লার উচ্চতা প্রায় 600 ফুট। আনুমানিক 7ম শতাব্দী নাগাদ মেবার সাম্রাজ্য স্থাপিত হয়। রাজধানী অনেক জায়গায় স্থানান্তরিত হলেও চিতোরগড়ের ইতিহাস একদমই আলাদা। পোল শব্দের অর্থ দরজা। এই রামপোল হলো কেল্লার প্রধান দরজা। তবে আলাউদ্দিন খলজি এই পথ দিয়ে কেল্লায় প্রবেশ করেননি, প্রবেশ করেছিলেন সুয়েজ পোল দিয়ে। মহারানা কুম্ভ 1433 থেকে 1468 সালের মধ্যে এখানে এই 7টি পোল তৈরি করেছিলেন দুর্গের নিরাপত্তা বাড়ানোর জন্য। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ফোর্ট হলো এই চিতোরগড় ফোর্ট। 13 কিলোমিটার লম্বা এই ফোর্ট। এর 7টি পোল হলো বাদল, ভৈরন, হনুমান, গণেশ, জটলা, লক্ষণ আর রামপোল। শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য পাহাড়ের বাঁকে বাঁকে এই পোলগুলো নির্মাণ করা হয়েছিল। এই দরজাগুলো একসময় লোহার কাঁটা লাগানো থাকতো যাতে হাতিও ভাঙতে না পারে। এখন আমরা এসেছি রাজপুত ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সাক্ষী রানা কুম্ভ প্রাসাদে। প্রকৃতপক্ষে রানা কুম্ভ প্রাসাদের শিকড় 8ম শতাব্দীতে শুরু হয়, যখন মেওয়ার রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাপ্পা রাওয়াল। এই প্রাসাদেই জন্মগ্রহণ করেছিলেন মহারানা উদয় সিং। এই প্রাসাদেই বাস করতেন মীরাবাই, যিনি কৃষ্ণ ভক্তি প্রেমে মাতোয়ারা ছিলেন বলে তাকে কত অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল।
সময় বয়ে যায়, শুধু ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে প্রতিধ্বনি তোলে এই দেয়ালগুলি। তবে এই জটিল খোদাই, সুউচ্চ স্তম্ভ, বিস্তৃত উঠোনের এই আসল জাঁকজমক বাস্তবায়িত হয়েছিল 1500 শতাব্দীতে মহারানা কুম্ভের রাজত্বকালে। মহারানা কুম্ভের প্রাসাদের আকর্ষণ কেবলমাত্র তার সমৃদ্ধ ইতিহাসেই নয়, বরং এর মনোমুগ্ধকর স্থাপত্যের মধ্যে নিহিত আছে। বেলে পাথর দিয়ে তৈরি এই রাজকীয় প্রাসাদটি রাজপুত স্থাপত্য শৈলীকে তুলে ধরেছে। চিতোরগড় দুর্গে এটি কুম্ভসা মন্দির। এই কুম্ভসা মন্দির রানা বাপ্পা রাওয়াল নির্মাণ করেন 8ম শতাব্দীতে। আলাউদ্দিন খলজি এই মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। পরে মহারানা কুম্ভ পুনরায় এই মন্দির নির্মাণ করেন। তখন থেকেই এই মন্দিরের নাম হয় কুম্ভসা মন্দির। চিতোরগড় দুর্গের রোদে পোড়া পাথরের অপূর্ব আলিঙ্গনের মধ্যে লুকিয়ে আছে এক রত্ন, রানা কুম্ভ প্রাসাদ। সময় এক নিরলস ভাস্কর। 15শ শতাব্দীর অট্টালিকার উপর তার চিহ্ন খোদাই করেছে, তবু এর মহিমা অক্ষত রয়েছে। এখানে প্রতিটি পদক্ষেপ রাজপুত বীরত্ব, হৃদয় বিদারক ত্যাগ ও শৈল্পিক প্রতিভার গল্পের সাথে প্রতিধ্বনিত হয়। উঠোনের রাজকীয়তার প্রতিধ্বনি, কিংবদন্তি যুদ্ধে ইস্পাতের সংঘর্ষ, দেয়ালে দেয়ালে যে অটল নিষ্ঠা তা মনে করিয়ে দেয়। স্থাপত্যের জাঁকজমকের বাইরেও রানা কুম্ভ প্রাসাদ রাজস্থানের সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত ভান্ডার। এটা হচ্ছে মীরা টেম্পল, মীরাবাইয়ের মন্দির। আর চিতোরগড় ফোর্টের মধ্যেই কুম্ভসা মন্দিরের পাশেই হচ্ছে এই মীরাবাইয়ের মন্দিরটা। এই মীরাবাই হচ্ছে কৃষ্ণপ্রাণা একজন নারী সাধিকা। শ্রীকৃষ্ণের পূজারী ছিলেন। কৃষ্ণকে নিয়ে অনেক গান রচনা করেছিলেন। সেই গানগুলো হচ্ছে মীরার ভজন নামে বিখ্যাত। তা উনি সবসময় সাধু সন্তদের সঙ্গে থাকতেন। এখনকার দিনে তো নারীরা পর্দাসীন ছিলেন। পর্দাসীন থাকা সত্ত্বেও উনি কিন্তু সাধু সঙ্গ মধ্যে থাকতেন সব সময়। তাই তাকে অনেক লাঞ্ছনা অত্যাচার করা হতো। তাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছিল, ফুলের সঙ্গে সাপ দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই বিষ অমৃতে পরিণত হয়েছিল, সেই সাপ ফুলে পরিণত হয়েছিল। সেই সাধিকা, সেই মীরাবাই, মীরার ভজন আমরা শুনি, তার মন্দির এখানে। মীরা মন্দির এই যেখানে ওনার স্মৃতির উদ্দেশ্যে তৈরি হয়েছে। नजरिया लागे नहीं कहीं ओ। রানা কুম্ভ মেওয়ারের একজন বিখ্যাত শাসক ছিলেন, যিনি শিল্প, সংস্কৃতি এবং স্থাপত্যের পৃষ্ঠপোষকতা করার জন্য বিখ্যাত ছিলেন। তার সময়ে একদিকে মেবারের শিল্প সংস্কৃতি প্রসার ঘটে, অপরদিকে সামরিক শক্তির বৃদ্ধি পায়। মহারানা কুম্ভের পিতা ছিলেন মহারানা মকল সিং আর পুত্র ছিলেন মহারানা প্রথম উদয় সিং। দুর্গরাজ্য রাজস্থানের মধ্যে শুধুমাত্র মেবারের 84টি দুর্গের মধ্যে 32টি দুর্গই নির্মাণ করেছিলেন মহারানা কুম্ভ। দুঃসাহসিক সব ঘটনার সাক্ষী এই চিতোরগড় দুর্গ। নানা ইতিহাস ছড়িয়ে রয়েছে এই দুর্গ জুড়ে, কিন্তু আজ শুধুই রহস্যে মোড়া এই চিতোরগড়।
আরাবল্লী পর্বতের ওপর 700 একর জায়গা জুড়ে দাঁড়িয়ে রয়েছে এক ইতিহাস। এক টুকরো ইটও ক্ষয়ে যায়নি এই দুর্গের। মেওয়ারের রাজধানী চিতোর হলেও 7ম শতাব্দীতে মৌর্যরা এই দুর্গ গড়ে তুলেছিল। শোনা যায় মৌর্য শাসক চিত্রাঙ্গদামণি এই দুর্গটি গড়ে তুলেছিলেন। তারপর চিতোরগড় দখল করে নেন গুহলিয়া রাজবংশের বাপ্পা রাওয়াল। একসময় রাজপুতদের গর্ব ছিল এই দুর্গ। 1303 সালে এই দুর্গ দখল করে আলাউদ্দিন খলজি। নানা রাজবংশ রাজত্ব করে গেছে এই চিতোরগড়ে। 1535 সালে গুজরাটের বাহাদুর শাহ হামলা চালায়। 1567 সালে মোগল সম্রাট দখল করে নেয় এই চিতোর। এরপর 1615 সালে সম্রাট জাহাঙ্গীর মেওয়ারের মহারানার সঙ্গে এক শান্তি চুক্তি স্বাক্ষর করে চিতোর দুর্গ সহ এই আশেপাশের অঞ্চল ফিরিয়ে দেয় মেওয়ারকে। এরপর দুর্গটি চলে যায় ব্রিটিশ সাম্রাজ্যের হাতে। বর্তমানে এই চিতোরগড় দুর্গ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কুম্ভ প্যালেস চিতোরগড় দুর্গের একটি প্রধান আকর্ষণ, যা ভারতের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে অন্যতম। মহারানা কুম্ভ মধ্যযুগীয় ভারতের মেওয়ারের শাসক ছিলেন। তিনি গুহলিয়া রাজপুত সিসোদিয়া বংশের রাজা ছিলেন। তার রাজত্বকালে একসময় মেওয়ার উত্তর ভারতের অন্যতম শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। একসময় তাকে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী শাসক হিসাবে বিবেচনা করা হতো। কালের প্রবাহে আজ সেই সব ইতিহাসের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মহারানা কুম্ভ একদিকে যেমন অত্যন্ত সংস্কৃতিপরায়ণ ছিলেন, অপরদিকে উনি অনেক ধার্মিক ব্যক্তি ছিলেন। তাই এই ফোর্টের চারদিকে প্রচুর ছোট ছোট মন্দির দেখা যায়। প্রতিটা দেওয়ালে অসাধারণ সব স্থাপত্য। এটাও একটা বড় কোনো মন্দির হবে। চিতোরগড় ফোর্টে আমরা এসেছি উদয়পুর থেকে। এটা একটা ঐতিহাসিক ফোর্ট। মারোয়ার যারা আছেন রাজবংশ, তারা হচ্ছে প্রাচীন প্রসিদ্ধ রাজবংশ। চিতোরগড়ে প্রথম তাদের রাজধানী ছিল, অর্থাৎ এইখানকার শাসক ছিলেন। পরবর্তীকালে তারা উদয়পুরে চলে যান। তা এই চিতোরগড় বহুবার ধ্বংস হয়েছিল, এই চিতোরগড় দুর্গ। তার এই সব ধ্বংসের মধ্যে দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি চিতোরগড়ের। চিতোরগড়ের কুম্ভ ফোর্টে আমরা এই দিক দিয়েই প্রবেশ করেছিলাম, অর্থাৎ প্রবেশ পথ আর প্রস্থান পথ দুটো একই। এখন আমরা চিতোরগড় ফোর্টের মধ্যে যে এসেছি। চিতোরগড় দুর্গটা হচ্ছে সবথেকে ঐতিহাসিক দুর্গ এবং বহু দুঃখ বেদনার স্মৃতি বিজড়িত এই দুর্গ। এই দুর্গে বহু 3বার আক্রমণ করেছিল।
কুম্ভ ফোর্ট দেখার পর এখন আমরা এসেছি চিতরগড়ের জহর স্থলে। সামনে এটি হলো বিজয় স্তম্ভ। রানা কুম্ভ চিতরের 121 ফুট উঁচু 9 তল বিশিষ্ট এই স্তম্ভটি নির্মাণ করেন, যা বিজয় স্তম্ভ নামে পরিচিত। বিজয় স্তম্ভ 1458 থেকে 1468 সালের মধ্যে নির্মাণ হয়। স্তম্ভের গায়ে হিন্দু দেবদেবী সহ রামায়ণ ও মহাভারতের পর্বগুলো চিত্রিত আছে। এই স্তম্ভের নিচের দিকের প্রশস্তে 35 ফুট আর শীর্ষ 17.5 ফুট। 9 তল বিশিষ্ট এই বিজয় স্তম্ভের প্রতিটি তলের মুখ খোলা রয়েছে। সবুজ ঘাসে মোড়া এই জায়গাটি হলো জহর স্থল। রানী পদ্মাবতী সহ 16,000 রমণী তাদের সতীত্ব রক্ষার জন্য জহর ব্রত পালন করে আগুনে আত্মাহুতি দেন এইখানে। সামনে এটি হলো সতী মন্দিরের ভগ্নাবশেষ। এই দুর্গের মধ্যে 2-1টি মন্দির ছাড়া বাকি সব মন্দির ধ্বংস হয়ে গেছে। চারিদিকে সেই সব মন্দিরের ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। 1303 সালে আলাউদ্দিন খলজি চিতর আক্রমণ করেন এবং চিতরকে পুরো গুড়িয়ে দেন। প্রায় 2 মাস ধরে যুদ্ধ হয়। দুর্গের বাইরে শিবির বানিয়েছিল তারা। মেবার রাজা সেই সময় চিতরকে অনেক চেষ্টা করেও রক্ষা করতে পারেননি। আলাউদ্দিন চিতর দখল করে নেয়। রানা হাবিব সিং পুনরায় সেই মেবার দখল করে নেন। ভগ্নস্তূপ সরিয়ে পুনরায় মেবার সাম্রাজ্য স্থাপন করেন। বহু শতাব্দী প্রাচীন এই শিব মন্দির আজও অক্ষত রয়েছে, আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে। চিতরগড় ফোর্টের এই দুর্গের প্রতিটি পদক্ষেপে আপনি আবেগ, দুঃখ, যন্ত্রণা অনুভব করবেন। ধ্বংসস্তূপের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে কয়েক শতাব্দী প্রাচীন এই শিব মন্দির। চিতরগড় ফোর্টের এই শিব মন্দিরে আজও 2 বেলা পূজা অর্চনা হয়। এইটি সেই ঐতিহাসিক পবিত্র জহরস্থল। এটি কয়েক শতাব্দী প্রাচীন কোন মন্দিরের ধ্বংসাবশেষ। এখন আমরা দেখব আরেকটি আকর্ষণীয় স্থান, গোমুখকুণ্ড। গোমুখকুণ্ডের নামার এই জায়গাটি মন্দিরে ঘেরা। গোমুখকুণ্ডের জলাধার হলো চিতরগড় দুর্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলাশয়ের মধ্যে একটি। এটি একটি পবিত্র প্রাচীন জলাশয়। গরুর মুখের আকৃতির একটি মুখ দিয়ে জল সরবরাহ হয়। আরাবল্লী পর্বতমালার সবুজে ঘেরা জলাধারের স্বচ্ছ নীল জলের দৃশ্য সত্যি মুগ্ধকর।
এবং একটি শান্ত মনোরম পরিবেশ প্রদান করে। কথিত আছে মহারানা প্রতাপ তার নির্বাসনের সময় এই জলাধার থেকেই জল পান করতেন। চিতলগড়ের এই জহর স্থল পরিদর্শন করে আমরা এখন যাব চিতলগড় দুর্গের অন্যতম প্রধান আকর্ষণ পদ্মিনী প্যালেসে। আমরা জহরস্থল, মীরাবাই টেম্পল এবং এই সমস্ত সব যে কুণ্ডগুলো আছে সবটা দেখলাম। দেখে এখন এই বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, সামনে দেখি আরেকটা কি আছে সেটা দেখে নেবো একবার। এখন আমরা এসেছি চিতলগড়ের পদ্মিনী প্রাসাদে, যা চিতলগড় দুর্গে অবস্থিত এক ঐতিহাসিক স্থান, রাজপুত বীরত্ব ও ট্র্যাজিক গল্পের প্রতীক। এই জায়গাটি রানী পদ্মিনীর শীতকালীন আবাসস্থল। রানী পদ্মিনী সম্বন্ধে বলতে গেলে তিনি ছিলেন সিংহলের রাজা গন্ধর্ব সেনের কন্যা এবং মেওয়ার রাজ্যের শাসক রাওয়াল রতন সিংয়ের স্ত্রী। এইদিকে আলাউদ্দিন খলজি লোকমুখে রানী পদ্মিনীর রূপের কথা শুনে রানী পদ্মিনীকে দেখার জন্য আকুল হয়ে ওঠেন। খলজি রাওয়াল রতন সিংকে প্রতারণা করে রানী পদ্মিনীকে দেখাতে বাধ্য করেন, যারা রাজপুতরা ঘৃণা করত। রানী পদ্মিনী আয়নায় তার প্রতিচ্ছবি দেখাতে বাধ্য হন, তবে খলজি তাতে সন্তুষ্ট হয়নি। তিনি দুর্গ দখল করে রতন সিংকে হত্যা করে রানী পদ্মিনীকে অপহরণ করার চেষ্টা করেন। রানী পদ্মিনী বা পদ্মাবতী সহ 16,000 রমণী তাদের সতীত্ব রক্ষার জন্য তারা জহর ব্রত পালন করে আগুনে আত্মাহুতি দেন। এই সেই কক্ষ, এখান থেকেই আলাউদ্দিন খলজি জলাশয় দ্বারা বেষ্টিত 3 তল বিশিষ্ট পদ্মিনী প্রাসাদে রানী পদ্মিনীর আয়নায় প্রতিচ্ছবি দেখেছিলেন। এই প্রাসাদের ইতিহাস এক অমর প্রেম ও দুঃখকে একই সাথে সময়ের সাথে প্রতিনিধিত্ব করে চলেছে, যা আজ এক কিংবদন্তি হয়ে আছে। প্রাসাদে প্রবেশ করার সাথে সাথে যেন দেয়ালগুলি অতীত যন্ত্রণার ইতিহাসের গল্প বলতে থাকে। আপনি অতীত বাসিন্দাদের জীবন যেন চোখের সামনে দেখতে পাবেন। মেবার অতীব প্রাচীন এক সাম্রাজ্য, প্রায় 3বার বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত ও ধ্বংস হয়। 3বারই ভয়ঙ্কর বিপর্যয় নামে এই মেবারের উপর। সব মন্দিরগুলো ধ্বংস করে ফেলা হয়, নিরীহ সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা, আত্মসম্মান রক্ষার জন্য সহস্র রমণীদের আত্মবলিদান, জহর ব্রত, এত কিছুর পরেও মেবার পুনরুদ্ধার হয়েছিল তাদের পরাক্রমশীলতার জন্য। গরমের সময় জলমহলের এই পদ্মিনী প্রাসাদে রানী পদ্মিনী তার সঙ্গিনীদের নিয়ে থাকতেন। কি অপরূপ স্থাপত্য দেখুন! এটা ছিল সেই সময়কার জানালা। এখান থেকে বাইরের সিটিটাকে কত সুন্দর দেখা যাচ্ছে। পদ্মিনী প্যালেসের পেছনের দিকে এটি আরেকটি জলাশয়। রাজস্থান মরুভূমির দেশ, প্রচন্ড গরম, তাই এখানে বৃষ্টির জল ধরে রাখার জন্য বিভিন্ন জায়গায় প্রচুর জলাশয় আছে। পদ্মিনী প্যালেস দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাব এমন একটি জায়গায় যেখানে আলাউদ্দিন খলজি প্রায় 3 মাস ধরে তাঁবু খাটিয়ে চিতরকে অবরোধ করে দিয়েছিলেন এবং ওই পেছনের পথ ধরেই তিনি এসেছিলেন এই চিতরগড়কে আক্রমণ করতে। নির্মমভাবে প্রচুর হত্যালীলা করেছিলেন। চিতরগড় ফোর্ট সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। বর্তমানে এই চিতরগড় ফোর্ট ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে।
চিতলগড় স্টেশন থেকে অটো করে ফোর্টে এসে 3.5 থেকে 4 ঘন্টা চিতলগড় ফোর্টের দর্শনীয় স্থান দেখে আবার স্টেশন ড্রপ করে আমাদের অটো ভাড়া পড়েছে মোট 1200 টাকা। আমরা এখন এসেছি চিতলগড় ফোর্টের একেবারে শেষ প্রান্তে। এইখানে এই গেট দিয়েই আলাউদ্দিন খলজি চিতোর আক্রমণ করেছিলেন। সূর্যের প্রথম আলো পড়তো বলেই এই গেটের নাম সুরজপোল। এখানেও আগে অনেকগুলো দরজা ছিল, সেইগুলো ধ্বংসের পর আর নির্মাণ করা হয়নি। এই যে ফাঁকা জায়গাটা, এইখানেই আলাউদ্দিন খলজি শিবির স্থাপন করেছিল যুদ্ধ করার জন্য। ওই যে দূরে পাহাড়টা দেখছেন, যেন একজন মানুষ শুয়ে আছে, ওটাকে কুম্ভকর্ণ পাহাড় বলা হয়। এই ফোর্টের দেওয়াল আর এই সরু পথ দিয়েই ওরা এসেছিল চিতোরকে ছাড়খাড় করে দিতে। চিতোরগড় দুর্গ এমন একটি স্থান যেখানে ইতিহাস মিথের সাথে মিশে যায়, যা বিস্ময় থেকে বিষণ্ণতা পর্যন্ত বিভিন্ন অনুভূতির জন্ম দেয়। তবে এই বিশাল দুর্গের কেন্দ্রবিন্দু হল রানী পদ্মিনী প্রাসাদের মধ্য দিয়ে প্রবাহিত এক গল্প। রানী পদ্মিনীর গল্পটি প্রেম, সৌন্দর্য এবং ছলনাকে কেন্দ্র করে আবর্তিত হয়। চিতোরগড় ভ্রমণ আমরা প্রায় সম্পন্ন করে ফেলেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি কীর্তিস্তম্ভের সামনে। কীর্তিস্তম্ভ, বিজয়স্তম্ভ, দুটো স্তম্ভ আছে। বিজয়স্তম্ভটা হচ্ছে জয়ব্রত স্থল যা আছে ওইখানটায়, আর এটা হচ্ছে কীর্তিস্তম্ভ। এটা দেখে আমরা বেরিয়ে যাব, চলে যাব আজমিরে। দ্বাদশ শতাব্দীতে নির্মিত এই কীর্তিস্তম্ভ জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথকে উৎসর্গ করা হয়েছে। বিজয় স্তম্ভের থেকেও প্রাচীন এই কীর্তিস্তম্ভ সোলাঙ্কি স্থাপত্য শৈলীতে নির্মিত। কীর্তিস্তম্ভের পাশে এটি হল দিগম্বর জৈন মন্দির। এখন আমরা এসেছি চিতলগড় স্টেশনের পাশে আশীর্বাদ হোটেলে আজকের লাঞ্চটা সারবার জন্য। চিতোরগড় ট্যুর আমরা কমপ্লিট করলাম, করে এখন আমরা যাব আজমির। আজমির যাওয়ার সময় আমরা এখন চিতোরগড় স্টেশনের কাছাকাছি আমরা আশীর্বাদ রেস্টুরেন্ট এসছি, এখানে রোড সাইডে। এখানে আজকে আমাদের খাওয়া দাওয়াটা, দুপুরে লাঞ্চটা সেরে নিচ্ছি। মেনুটা তো দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, ভালো খাবার। এইখানে এসে যে রুটি, ভাত এগুলো যে পাবো এটা ভাবতেই পারিনি। আচ্ছা, এটা হচ্ছে থালি সিস্টেম, আনলিমিটেড, মানে 170 টাকা করে খেতে পারবেন যত খুশি। খুব ভালো লাগলো। সারা এই রাজস্থানে এসে শুধু ঘি আর বাটার, এই সমস্ত রুটি, চানা বাটোরা, এই সমস্ত সব খেয়ে নিই। একটু ভাত রুটি মিশিয়ে খাওয়া হবে আমাদের সঙ্গে। আচ্ছা, আমাদের দিদি আছে। আচ্ছা, চিতলগড় স্টেশনের কাছেই রাস্তার এই দিকে আশীর্বাদ হোটেল আর অপর দিকে এই জৈন ধর্মশালা। রাতের দিকে ট্রেন, তাই কয়েক ঘন্টার জন্য বুক করলাম এই জৈন ধর্মশালা। আমরা জৈন ধর্মশালাতে এসেছি কারণ আমাদের ট্রেন রাত 11:25। তাই আমরা আমাদের মোটামুটি সকালবেলায় আমরা এখানে পৌঁছেছিলাম। পৌঁছে আমাদের ঘন্টা 3-এর মধ্যে আমাদের চিতোরগড় ফোর্ট একই কমপ্লেক্সের মধ্যে বলা যায়। হ্যাঁ, অনেক বড় ফোর্ট। ওখানে তো অটো করে করে ঘুরতে হয়েছে, আমরা সব ঘুরে নিয়েছি। নিয়ে আমরা মোটামুটি ওই 1-1:30টার মধ্যে আমরা আমাদের দুপুরের লাঞ্চও হয়ে গেছে। রাত 11:25 ট্রেন, তাই আমরা স্টেশনের কাছে জৈন ধর্মশালাতে এসেছি। এখানে আমরা কয়েক ঘন্টা রেস্ট নিচ্ছি, নিয়ে তারপরে আমরা ট্রেনে করে যাব আজমির। আজমির, পুষ্কর ওইটা ঘুরবো, ঘুরে তারপরে আবার আমরা যাব জয়পুরে। আমি ধর্মশালাটা একবার দেখিয়ে দিচ্ছি।
একবার দেখিয়ে দিচ্ছি আমি। এসি আছে, ফ্যান আছে, টেবিল। আমরা অনেকক্ষণ এসছি, তাই মোটামুটি আমরা এইখানে বিছানা আছে, 3 জন শুতে পারবে, যা বিছানার মাপ আছে 3 জন শুতে পারবে। তো এখানে একটা সোফা আছে, এখানে একটা কাভার্ড আছে, এখানে বাথরুম আছে, এটা পায়খানা আছে, আর এটা বাথরুম আছে। বাথরুমে যা যা থাকার সবই আছে, মোটামুটি কোনো অসুবিধা কিছু নেই, বেশ বড়। বিকেলবেলা আমরা ধর্মশালা থেকে বেরিয়ে 50 টাকা রিজার্ভে একটা অটো ভাড়া করে চলে এলাম চিতরগড়ের লোকাল মার্কেটে। সমগ্র চিতরগড়ের যেদিকেই তাকাবেন দেখবেন দুর্গের প্রাচীর। চিতরগড় ভ্রমণ সম্পন্ন করে এবার আমাদের ফেরার পালা। এখন রাত্রিবেলায় আমরা রাত 11টা বাজে হিসার এক্সপ্রেসে করে চিতরগড় থেকে আমরা চলে এসেছি হচ্ছে আজমির। সামনে দেখুন রাতের চিতরগড় ফোর্টকে, যেন একটা আলোর মালা ছড়িয়ে আছে। এখন রাত 11টা বাজে, আমরা চিতরগড় স্টেশনে অপেক্ষা করছি আমাদের ট্রেন 17020 হিসার এক্সপ্রেস। রাত 11টা 10 এখান থেকে ছাড়বে, আজমির পৌঁছবে রাত্রি 2:55। এখন আজমির শরীফ দরগায় যাব, আমাদের ট্রেন রাত 2:50 আজমির স্টেশনে আমাদের ট্রেন ঢুকছে। আমরা চিতরগড় থেকে কালকে রাত 10:55 ট্রেনে চেপেছিলাম, এখন রাত 2:55 ট্রেন আজমির স্টেশনে ঢুকছে। এখন রাত 2:55 বাজে, আমরা হচ্ছে আজমির স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা এখন যাব, একটু বাদে বেরোবো, আমরা হচ্ছে আজমির শরীফ। 5টার সময় খুলবে, আজমির শরীফ দরগাতে আমরা যাব। ট্রেন আজমির স্টেশন ঢোকার কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা হয়ে গেল। ঘড়িতে সময় রাত্রি 2:50। বাইরে গভীর অন্ধকার, একই অপরিচিত জায়গা, কোথায় যাব, কিভাবে যাব, পুরো শহর ঘুমিয়ে আছে। অগত্যা স্টেশনের ক্লক রুমে আগে আমাদের লাগেজটা জমা করলাম, কারণ আজকে বেলা 3:20 ট্রেন ধরে আমরা চলে যাব জয়পুর। এসি ওয়েটিং রুমে এলাম। এখানে প্রতি ঘন্টা 10 টাকা বসার আর 50 টাকা শোয়ার ব্যবস্থা আছে। বাথরুমে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমরা এখন আজমির স্টেশনে আমরা ওয়েটিং রুমে বসে আছি, কারণ এখানে এখন 3টে বাজে, 4:45 নাগাদ বেরোবে। আমরা যাবো আজমির শরীফ দরগাতে। ওয়েটিং হলে পার ঘন্টা 10 টাকা হচ্ছে চার্জ, এসি ওয়েটিং রুম। পরের পর্বে আমরা দেখব একদিকে আজমিরের পবিত্র ঐতিহাসিক স্থান আজমির শরীফ দরগা, আরেকদিকে দেখব পুরাণে কথিত পবিত্র পুষ্কর হ্রদ।